তো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব কুলম্বের সূত্র। ঠিক আছে, দুটো বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হয়, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কে একটা সূত্র আছে। সেই সূত্রটার বলা হয় কুলম্বের সূত্র। বিজ্ঞানী কুলম্ব এই সূত্রটা দিয়েছিলেন, তাই জন্য তার নাম অনুসারে এটাকে কুলম্বের সূত্র বলা হয়। তোমরা ক্লাস 10-এ ইলেকট্রোস্ট্যাটিক্স যেখানে পড়েছিলে, স্থির তড়িৎ, সেখানে কুলম্বের সূত্রটা পড়ে আসছিল। ঠিক আছে, 10-এ মোটামুটি সূত্রটা লিখতে দেয়, এখানে সূত্র তোমাদের লিখতে দেবে না, কিন্তু সেই সূত্রটা একটু বুঝতে হবে। তো চলো বুঝি যে কুলম্বের সূত্র কী বলছে। কুলম্বের সূত্র বলছে যে যদি দুটো বিন্দু আধান থাকে, এরকম দুটো বিন্দু আধান, মনে করো একটা Q1 একটা Q2, এবং এদের মাঝের দূরত্ব যদি R হয়, তাহলে এদের মধ্যে যে বলটা তৈরি হয়, এই বলটা এই আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যে বলটা তৈরি হবে সেটা আকর্ষণ বলও হতে পারে, বিকর্ষণ বলও হতে পারে। যদি সমজাতীয় আধান হয় তাহলে বিকর্ষণ বল, যদি বিষমজাতীয় আধান হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল। তাহলে সেক্ষেত্রে এই বলটা এই আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে, এবং তাদের যে মাঝের দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, এটা কুলম্বের সূত্র। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তার সঙ্গে বলা হয় যে এই বলটা আধান দুটো যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায়, সেই সরলরেখা বরাবর কাজ করে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা এই দিক বরাবর, অর্থাৎ এই দুটোকে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাচ্ছে সেই সরলরেখা বরাবর মোটাবি। বা যদি একে আকর্ষণ করে, দুটি বিপরীত জাতীয় আধান হয়, তাহলে সেক্ষেত্রে বলটা এই দিক বরাবর হবে। হয়ে গেল। ওই জন্য ওই আধান দুটোকে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায়, সেই সরলরেখাটার বরাবর কিন্তু এই বলটা কাজ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা তোমরা পরে যখন সেন্ট্রাল ফোর্স পড়বে তখন আরও ভালো করে বুঝতে পারবে। এখন শুধু এটা জানলেই হবে যে এই বলটা ওই আধান দুটিকে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায় সেই সরলরেখাটা বরাবর কাজ করে। প্রথমত কতগুলো কথা আছে, এগুলো কুলম্বের সূত্রে লেখা আছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না বললে কুলম্বের সূত্রটা ঠিক নয়। সেটা হচ্ছে কুলম্বের সূত্র বলার সময় বলা হয় বিন্দু আধান। ঠিক আছে, দুটি স্থির বিন্দু আধান, এরকম বলা সব থেকে ভালো। যদি বিন্দু আধান না হয় তাহলে কিন্তু বলটা R² সঙ্গে ব্যস্তানুপাতিক হবে না, ওই জন্য বিন্দু আধান কিন্তু বলতেই হবে। ঠিক আছে, আর যদি স্থির না বলি তাহলে কিন্তু Q1 Q2-র সঙ্গে সমানুপাতিক হবে না, বলটার মানটা কিন্তু এই শুধুমাত্র Q1 Q2-র উপর ডিপেন্ড করবে না, সেক্ষেত্রে আরও বল আসতে পারে। ওই জন্য দুটি স্থির বিন্দু আধান বলা সব থেকে ভালো। ঠিক আছে, আর যদি বিন্দু আধান না হয়, যদিও বিন্দু আধান বলে কিছু হয় না, বিন্দু আধান মানে আধান মানেই তো ভর, ভর না থাকলে আধান হবে না, আর ভর নিশ্চয়ই তার আয়তন আছে, কিন্তু যখনই আমরা বিন্দু আধান বলছি তার মানে তার কোনো আয়তন নেই। তাহলে কুলম্বের সূত্রটাতে একটুখানি অ্যাপ্রক্সিমেশন আছে, যাকে বলা হয় যে আমরা আধান দুটোকে বিন্দু আধান ধরছি। যদি কোনো বিস্তৃত আধান হয় সেক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না, অর্থাৎ এই যে F সমানুপাতিক 1/r² লিখছি, এটা তখন প্রযোজ্য হবে না, তখন F সমানুপাতিক 1/r³ বা 1/r⁴ এরকম হয়ে যেতে পারে। তাই বলার সময় আমরা বিন্দু আধানটা কিন্তু বলবো। দুটো স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের যে মাঝের দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। একবার পরিষ্কার ক্লিয়ারলি বলতে হবে। এবং এই বলটা আধান দুটোকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেই সরলরেখা বরাবর কাজ করে। আরেকটা বলের একটা বৈশিষ্ট্য আছে যে এই বলটা আধান দুটো কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের উপর নির্ভর করে। ঠিক আছে, বাতাসে আছে না জলে আছে না অভ্র বা অন্য কোনো মাধ্যমে আছে, সেই মাধ্যমের উপর নির্ভর করে। অপরদিকে অভিকর্ষ বলটাও এরকম একই রকম দেখবে। অভিকর্ষ বল, সেক্ষেত্রে অভিকর্ষ বল যেটা হয় সেটা হচ্ছে G হয় m1 m2/r²। ঠিক আছে, এটা মহাকর্ষীয় আকর্ষণ বল যেটা হয় সেটা হচ্ছে ভর দুটো গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় এবং r এর বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে একই রকম ফর্মুলা মনে হচ্ছে। এখানে m1 m2 পরিবর্তে Q1 Q2 এসছে, আরটা তো সেম আছে, কিন্তু এখানে যে ধ্রুবকটা এসছে, ধ্রুবকটা ছিল, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, এটাকে সার্বজনীন ধ্রুবক বলে। এই ক্ষেত্রে এই বলটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না, কারণ এই G এর মানটা মাধ্যমের উপর নির্ভর করে না। এটা একটা এই দুটোর মধ্যে পার্থক্য, দুটো বলের মধ্যে পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে যে মহাকর্ষীয় বল সবসময় আকর্ষণ বল হয়। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে তড়িৎ বল যেটা হয় সেটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। ঠিক আছে, তাই এই দুটো পার্থক্য আছে। তাছাড়া আরেকটা পার্থক্য আছে যে মহাকর্ষীয় বলটা খুব উইক, দুর্বল বল। ঠিক আছে,
দুটো বস্তুর মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বলটা খুব অল্প মানের হয়, কিন্তু সেক্ষেত্রে এই তড়িৎ বলটা কিন্তু মান কিন্তু অনেক বেশি, মহাকর্ষীয় বলের তুলনায় অনেক বেশি। আজকে একটা অঙ্ক করব, সেখানে তোমাদের মানটা বার করে দেখাবো যে কতটা হয়। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা যদি দুটোকে এক জায়গায় করি, তাহলে এফ সমানুপাতি হবে Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, দুটোকে যদি এক জায়গায় করি, তাহলে এফকে যদি সমান হিসেবে লিখি, তাহলে একটা ধ্রুবক আসবে কে বললাম সেটাকে Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন আমি কি বললাম, এই কেটা কার উপর ডিপেন্ড করবে? এই কেটা ডিপেন্ড করবে কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের উপর, এবং কোন একক ব্যবহার করছি তার উপর, অর্থাৎ সিজিএস না এসআই পদ্ধতি ব্যবহার করছি তার উপর নির্ভর করবে। এবার যদি আমরা এসআই পদ্ধতিতে লিখি, এবং সেটা যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কে লেখা হয় 1/4πε0, যেখানে এই ε0টা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবং সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, এফ এর যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে Q1 Q2 বাই 4πε0 আর স্কোয়ার। এইটা হচ্ছে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র। এবং এটা যদি সিজিএসে হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম লিখব? যদি সিজিএস হয় এবং সেটা যদি শূন্য মাধ্যম হয়, সেক্ষেত্রে কে এর মান হচ্ছে 1, এবং সেক্ষেত্রে এফ সমান হবে Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? এখন আমাদের একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমাদের এই যে বলটা, সেই বলটা কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্রটাকে ভেক্টর হিসাবে লেখা উচিত, তাই না? কারণ বলটাতে ভেক্টর, কিন্তু এখানে তো পুরো এমনভাবে লেখা আছে যেন মনে হচ্ছে যেন বলটা স্কেলার। তাহলে আমরা পরে বুঝবো যে এই কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মটা কি। বোঝার চেষ্টা করছি, খুব ইম্পর্টেন্ট, ভেক্টর ফর্মটা লিখতে দেয়। তো মনে করো আমরা দুটো অ্যাক্সিস নিয়েছি, এটা এক্স, ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, এবার মনে করো দুটো আধান আছে, এইখানে আছে Q1 আধান আর এইখানে আছে Q2 আধান। Q1 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে R1 ভেক্টর, এবং Q2 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে R2 ভেক্টর। তাহলে আমাকে যদি বলে যে Q2-র উপর কত বল কাজ করবে, Q1 এর জন্য Q2-এর উপর কত বল কাজ করবে, সেটাকে তুমি ভেক্টর ফর্মে লেখো। তাহলে আমরা কি লিখবো? F1 এর জন্য 2 এর উপর F12, 1 এর জন্য 2 এর উপর F12। এই বলের ভেক্টর ফর্মটা কি হবে? সেটা হচ্ছে, মনে করো এইখান থেকে এই ডিস্টেন্সটাকে, এইটাকে ভেক্টর দিয়ে লিখলাম, এই ভেক্টর ফর্মটা লিখলাম, এই দূরত্বটাকে লিখলাম R12 ভেক্টর, 1 থেকে 2 এর দূরত্ব R12 ভেক্টর। তাহলে F12 কত হবে? দেখো, যদি দুটোকেই আমরা পজিটিভ চার্জ ধরি, Q1 আর Q2 দুটোকে যদি পজিটিভ চার্জ ধরি, তাহলে দুটোর মধ্যে বিকর্ষণ হবে। তাহলে F12 বলটা এইদিকে হবে, 2 এর উপর কি রাশির বলটা এইদিকে হবে, অর্থাৎ R12 যেই দিকে সেই দিকেই F12 কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা F12টাকে কীভাবে লিখবো? সেটা হচ্ছে Q1 Q2 বাই, যদি এসআই লিখি তাহলে 4πε0 R12 ভেক্টর তার মড স্কোয়ার, কারণ ডিস্টেন্সটা হচ্ছে R12 মড, এইখান থেকে এইটা ভেক্টরটা হচ্ছে R12 ভেক্টর, কিন্তু যদি বলো ডিস্টেন্সটা কত, তাহলে সেটা মডটা নেবো R12 তার মড তার স্কোয়ার ইন্টু R12 ক্যাপ, অর্থাৎ R12 যেদিকে আছে সেই দিক বরাবর একটা একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটা কীভাবে লিখবো একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এইটা আর এইটা নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজের সূত্র অনুসারে R1 ভেক্টর প্লাস R12 ভেক্টর ইজিক্যাল টু R2 ভেক্টর। তোমরা নিশ্চয়ই ভেক্টরটা ত্রিভুজ সূত্র মনে আছে, এই দুটো একই সেন্সে আছে আর R2টা অপোজিট সেন্সে আছে, তাহলে R2টা নিশ্চয়ই দুটোর লব্ধি। তাহলে R12 ভেক্টর কত হবে? R12 ভেক্টর হবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তার মানে যদি R12 ভেক্টরের মান জিজ্ঞেস করে, তাহলে সেটা হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর তার মড। তাহলে যদি জিজ্ঞেস করে যে R12 ক্যাপ কত হবে, সেটা হচ্ছে R12 ভেক্টরকে
r12 তার মড দিয়ে ডিভাইড করব, তার মানে সেটা কত হবে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর বাই r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর তার মড। ঠিক আছে, এবার এটাকে আমরা এই ইকুয়েশনে বসাই, তাহলে উপরটা q1 q2 হয়ে গেল, নিচেরটা হয়ে গেল 4 পাই এপসিলন 0 r12 তার মড হচ্ছে এইটা, তাহলে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর তার হোল স্কয়ার। ঠিক আছে, আর r12 ক্যাপ মানে এটা আমরা বার করেছি, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ডিভাইডেড বাই, এটা ব্র্যাকেট দিই, মড অফ r2 মাইনাস r1। ঠিক আছে, এটাই হচ্ছে r12 ক্যাপ। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, q1 q2 বাই 4 পাই এপসিলন 0 r2 মাইনাস r1 তার কিউ হয়ে গেল, এখানে স্কোয়ার ছিল এখানে একটা ছিল, কিউ হয়ে গেল, আর ওপরে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। যদি আমাকে জিজ্ঞেস করে যে F21 কত, অর্থাৎ 2 এর জন্য 1 এর উপর বল কত, 2 এর জন্য 1 এর উপর বল এই দিকে হবে, এইটা হচ্ছে F 2 এর জন্য 1 এর উপর। এবং যদি আমরা সমীকরণটা দেখি তাহলে কত হবে দেখো, q1 q2 মাইনাস 4 পাই এপসিলন 0 r1 মাইনাস r2 হবে, এটা উল্টেই যাবে তার কিউ, আর ব্র্যাকেট হবে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। ঠিক আছে, দেখো এইটার এইটা একই ভ্যালু, কারণ এটা শুধুমাত্র মানটা, r2 মাইনাস r1 তার যে ম্যাগনিটিউড হবে, r1 মাইনাস r2 এর ম্যাগনিটিউডটা সেম হবে। ভেক্টরটা নেগেটিভ আসতে পারে, কিন্তু যখন আমি মান বার করব সেটা মানটা যাই আসুক না কেন, প্লাস মাইনাস যাই আসুক না কেন, আমরা তার মডটা নেবো, অর্থাৎ এইটার এইটা সমান। কিন্তু এইটা দেখো উল্টো হয়ে গেছে, অর্থাৎ আমরা বলতে পারি এইটা সমান মাইনাস F12, অর্থাৎ 2 এর উপর 1 এর জন্য ক্রিয়াশীল বল আর 1 এর উপর 2 এর জন্য ক্রিয়াশীল বল পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এরা নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। ঠিক আছে, তড়িৎ বল নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে, একজন আরেকজনের উপর যেদিকে বল প্রয়োগ করছে অন্যজনা আগেরটার উপর তার উল্টো দিকে বল প্রয়োগ করছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, বুঝা গেল? আচ্ছা, আমরা এটা জানি যে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ বলতে পারি। তো এই দুটোর মধ্যে সম্পর্ক কি এবং এদের ডেফিনেশন কি সেটা আমরা বার করি। ঠিক আছে, তাহলে যদি আমরা এসআই পদ্ধতিতে নিই তাহলে এসআই পদ্ধতি এফ সমান হচ্ছে q1 q2 বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার। তার মানে দুটি 1 কুলম্ব আধানকে, মনে করো এটা 1 কুলম্ব এটা 1 কুলম্ব আধানকে যদি 1 মিটার দূরত্বে রাখি তাহলে তাদের মধ্যে কত বল কাজ করবে, সেটা হচ্ছে এফ সমান হচ্ছে 1/4 পাই এপসিলন 0 বল কাজ করবে, অর্থাৎ 9 × 10⁹ নিউটন বল কাজ করবে। ঠিক আছে, যদি দেখো এখানে q1 q2 মানে 1 কুলম্ব বসালাম এবং সেখানে 1 মিটার বসালাম, তাহলে 1/4 পাই এপসিলন 0। তাহলে এখান থেকে 1 কুলম্বের সংজ্ঞাও দেওয়া যেতে পারে, কিরকম, দুটি সমপরিমাণ আধানকে শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে যদি তাদের মধ্যে 9 × 10⁹ নিউটন বল কাজ করে তাহলে সেই আধানগুলিকে প্রত্যেকটিকে বলা হয় 1 কুলম্ব। ঠিক আছে, ঠিক একইভাবে এসআই সিজিএসে যদি করি তাহলে সিজিএসে করলে এফ এর মান হয় q1 q2 বাই r স্কয়ার, অর্থাৎ দুটো স্ট্যাট কুলম্ব 1 ইএসইউ আধানকে 1 ইএসইউ আধানকে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখি তাহলে তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হবে 1 ডাইন। q1 q2 এর মান 1 করে বসাও আর r এর মান 1 সেন্টিমিটার বসাও, তাহলে দেখো এফ এর মান 1 ডাইনই বেরোবে। অর্থাৎ এখান থেকে আমরা ইএসইউ আধানেরও সংজ্ঞা পেতে পারি, সেটা হচ্ছে দুটো সমপরিমাণ আধানকে বায়ু মাধ্যমে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখি তাহলে তাদের মধ্যে যদি 1 ডাইন বল কাজ করে তাহলে সেই আধানের প্রত্যেকটিকে আমরা বলবো 1 ইএসইউ আধান। তাহলে আমরা বলতে পারি যে এসআই পদ্ধতিতে 9 × 10⁹ নিউটন বল কাজ করে, আর সিজিএসে 1 ডাইন বল কাজ করবে। কখন এইটা কাজ করবে, যখন আধান হচ্ছে দুটোই কুলম্ব, তাহলে কুলম্ব স্কয়ার আর ডিস্টেন্সটা হচ্ছে মিটার স্কয়ার, আর সিজিএসে ইএসইউ স্কয়ার বাই সেন্টিমিটার স্কয়ার। বা এটাকে ভালো করে লিখতে গেলে কুলম্ব স্কয়ার বাই ইএসইউ স্কয়ার ইন্টু সেন্টিমিটারটা উপরে চলে যাবে, সেন্টিমিটার স্কয়ার বাই মিটার স্কয়ার হবে। ঠিক আছে, এখন এইটাকে আমি এইভাবে লিখতে পারি 9 × 10⁹ ইন্টু ডাইনে নিয়ে আসি 10⁵ ডাইন
বাই 1 ডাইন, ডাইন ডাইন কেটে যাবে, ঠিক আছে। এইখানে কুলম স্কোয়ার বাই ইএসইউ স্কোয়ার লিখে রাখলাম, ইন্টু সেন্টিমিটার স্কোয়ারটা থাকলো সেন্টিমিটার স্কোয়ারে। এবার আমরা জানি যে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, যেহেতু মিটার স্কোয়ার আছে তাহলে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার হবে। মিটারটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলাম, সেন্টিমিটার স্কোয়ারটা কেটে গেল। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো দেখি, সেখান থেকে আমরা পাচ্ছি যে 9 ইন্টু 10⁴টাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে আমার আসবে 9 ইন্টু 10⁻৯ আর 5 14 আর এখান থেকে 4 আসছে, তাহলে 10⁻18 সমান হচ্ছে কুলম স্কোয়ার বাই ইএসইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 1 কুলম স্কোয়ার ইজিক্যাল টু 9 ইন্টু 10⁻18 ইএসইউ স্কোয়ার। যদি এই দুদিকে রুট ওভার করে দিই তাহলে 1 কুলম ইজিক্যাল টু 3 ইন্টু 10⁹ ইএসইউ। তো কখনো কখনো এই রিলেশনটা আমাদের শুধুমাত্র লিখতে দেয়, ঠিক আছে, তোমাকে প্রমাণ করতে দেবে না, শুধুমাত্র লিখতে দেবে যে 1 কুলম সমান কত স্ট্যাট কুলম বা কত ইএসইউ, ঠিক আছে। তাহলে মোটামুটি এইভাবে প্রমাণ করা যায়। তোমাদের শুধু এই রিলেশনটা মনে রাখলেই হবে, আমরা পরবর্তীকালে এটাকে নিয়ে অনেক কাজ করব, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই জিনিসটা হয়তো বলি নাই আগে, এই জিনিসটাকে মনে রাখবে যে আমরা এই যে এসআই পদ্ধতিতে এই ধ্রুবকটা ব্যবহার করছি 1/4πε0, এই ধ্রুবকটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹, ঠিক আছে, এটা মনে রেখে দেবে। আমি এখানে ব্যবহার করলাম বটে, এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹, এবং এর এই একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, ঠিক আছে। শুধুমাত্র এপসাইলন যদি 0 যদি যায় তাহলে তার মান হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12, ঠিক আছে। এর ইয়ে হচ্ছে তোমার 1/4πε0 মান হচ্ছে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা হচ্ছে তার, এটা হচ্ছে একক আর এটা হচ্ছে মান। তাহলে এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, এটা আমরা আগে বলি নাই, কিন্তু 1/4πε0 মান আগের তো ব্যবহার করলাম, যার মান হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, ঠিক আছে, 1/4πε0 মান, ঠিক আছে। আমরা এরপরে আমরা দেখব যে এই যে আমরা বললাম যে কুলম্বের সূত্র, কুলম্বের যে বলটা এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে যদি মাধ্যম চেঞ্জ করি তখন কি হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। সেটা বোঝানোর জন্য নতুন একটা টার্ম নিয়ে আসা হয়, সেটা হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা এটাকে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই জিনিসটা কি, এই জিনিসটাকে কে দিয়ে লেখা হয়, ঠিক আছে। আগের কেটা না, আগে একটা কে লিখেছিলাম, এই কেটা হচ্ছে ε/ε0। কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের যে তড়িৎভেদ্যতা তাদের অনুপাতকে বলা হয় মাধ্যমের তড়িৎভেদ্যতা, ঠিক আছে, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এপসাইলন সমান হবে কে ইন্টু ε0, ঠিক আছে। এবং যখন আমি ওই মাধ্যমে রাখবো সেক্ষেত্রে বলটা যেটা হবে সেটা হচ্ছে Q1 Q2 বাই 4πε হবে, কিন্তু ε0 হবে না, ঠিক আছে, r²। এটা হচ্ছে এসআই। আর এটাকে যদি আমরা সিজিএসে লিখি তাহলে F সমান হবে Q1 Q2 বাই KR², ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সিজিএস, ঠিক আছে। এই এপসাইলনের জায়গায় আমরা K∈0 লিখতে পারি। এই কেটা আর এই কেটা সেম জিনিস, বুঝতে পারা গেছে। তাহলে এই কেটাকে আমরা কি বলবো, যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আরেকটা জিনিস আছে যে কখনো এরকম হয় যে 3-4টে আধান আছে এবং পার্টিকুলার কোনো আধানের উপর ক্রিয়াশীল বল কত জিজ্ঞেস করে, তখন সেটা আমরা কী করে বার করব, সেটাকে বলা হয় উপরিপাত নীতি। বহু সংখ্যক আধানের ক্ষেত্রে বলের উপরিপাত নীতি। তার মানে মনে করো এখানে একটা Q1 আধান আছে এবং এইখানে Q2 আধান আছে, এখানে Q3 আধান আছে, এখানে Q4 আধান আছে, এরকম ডট ডট করে অনেক আধান আছে। তাহলে এরা সবাই তো এর উপর বল প্রয়োগ করছে। যেমন Q2টা এইদিকে বল করছে, সেটাকে আমরা F21 বললাম, 2-এর জন্য 1-এর উপর বল। FQ এইদিকে বল, Q3টা এর উপর এইদিকে বল প্রয়োগ করছে, সেটাকে F31 বললাম। Q4টা এইদিকে বল প্রয়োগ করছে, সেটাকে F41 বললাম। এবং এই সব কটা ভেক্টর
তাহলে যদি বলে Q1 এর উপর মোট যে বল, মোট বল F টোটাল, সেটা কত হবে? এই প্রত্যেকটা বলের F তোমার 21 ভেক্টর প্লাস F31 ভেক্টর প্লাস F41 ভেক্টর, আর যদি থাকে তাদের মোট বলের ভেক্টর লব্ধি। এমনি যোগ করলে হবে না, ভেক্টর যোগ করতে হবে। অর্থাৎ সামেশন অফ Fi1, ঠিক আছে, যেখানে i এর উপর সাম আছে, যতগুলো আধান আছে, যতগুলো আধান তার উপর বল প্রয়োগ করছে, সেই বলগুলোর ভেক্টর লব্ধি হচ্ছে ওই আধানটার উপর ক্রিয়াশীল বল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি কুলম্বের সূত্র। চলো আমরা কুলম্বের সূত্র থেকে কতগুলো সমস্যা প্রবলেম করি আমরা। ঠিক আছে, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। বলেছে যে দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 6 সেন্টিমিটার দূরে রাখলে তাদের মধ্যে 200 মিলিগ্রাম ওয়েট বল কাজ করে। একটি আধানের মান আরেকটির 4 গুণ হলে আধানগুলির মান নির্ণয় করো। ঠিক আছে, বলছে দুটো বিন্দু আধান আছে, এখানে একটা বিন্দু আধান আছে, এখানে বিন্দু আধান আছে। ঠিক আছে, একটাকে Q1 বললাম, একটা Q2 বললাম, এবং এটাকে 6 সেন্টিমিটার দূরে রাখা আছে। এবং তার মধ্যে এদের মধ্যে যে বলটা কাজ করছে, এই বলটা বিকর্ষণ বল কাজ করছে, সেটাকে বলেছে 200 মিলিগ্রাম ওয়েট। যদি একটা আধান অপরটার 4 গুণ হয় তাহলে প্রত্যেকটা আধানের মান কত? ঠিক আছে, তো চলো আমরা বার করি। তার মানে আমাকে বলে দিয়েছে এখানে যে Q2টা হচ্ছে 4Q1, সেক্ষেত্রে Q1 Q2 মান কত বার করতে হচ্ছে, খুব ইজি। দেখো, প্রথম সমস্যা হচ্ছে এই বলটাকে মিলিগ্রাম ওয়েটে দিয়েছে, এটাকে আমাদেরকে ডাইনে নিয়ে আসতে হবে। তো প্রথমে মিলিগ্রামটাকে গ্রাম করি, 200 × 10⁻³ করে গ্রাম করলাম, গ্রাম ওয়েটে নিয়ে এলাম। গ্রাম ওয়েট থেকে যখন আমরা ডাইনে নিয়ে যাব তখন 980 দিয়ে গুণ করতে হবে, তাহলে 200 × 10⁻³ × 980, এত ডাইন হয়ে গেল। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে 1 2 3, 3টে শূন্য কেটে গেল, আর 196 ডাইন। ঠিক আছে, বলটা হয়ে গেল 196 ডাইন। এবার আমাদের কি বলেছে, আমরা সূত্র জানি, যেহেতু আমরা সিজিএসে করছি, F সমান হচ্ছে Q1 Q2, বা এটা শূন্য মাধ্যমে রেখেছে πr², তাহলে এটা হচ্ছে 196, Q1টা হচ্ছে Q1, Q2টা হচ্ছে 4Q1, আর Rটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6²। তাহলে Q1² = 196 × 6²/4। ঠিক আছে, Q1 স্কোয়ার হয়ে গেছে, 6² এদিকে চলে গেছে, 4টা নিচে নেমে আসছে, 4 আর 196 কাটি, 4 4 16, 4 9 36, তার মানে 49, মানে 7² × 6²। তাহলে Q1 এর মান কত হলো? 7 × 6, রুট ওভার করে দিলাম, তার মানে 42 ESU। ঠিক আছে, তাহলে Q2 এর মান কত হবে? Q2 এর মান হবে 4 গুণ 42 × 4, 4 2 8, 4 4 16, এত ESU। বুঝতে পেরেছ? চলো নেক্সট আমরা একটা অঙ্ক করি। বলছে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল 0 মাধ্যমে 9 ডাইন, এবং অন্য একটা মাধ্যমে ওই একই দূরত্বে রেখেছি, তাদের মধ্যে 4 ডাইন বল কাজ করে। অন্য একটা মাধ্যমে জিজ্ঞেস করেছে সেই মাধ্যমের পরবর্তী দিক ধ্রুবক কত। ঠিক আছে, তো দুটো বিন্দু আধানকে যখন 0 মাধ্যমে রেখেছি, তখন তাদের মধ্যে বল কাজ করছে 9 ডাইন, এবং অন্য একটা মাধ্যমে যখন রেখেছি তখন তাদের মধ্যে বল কাজ করছে 4 ডাইন। তাহলে সেক্ষেত্রে অন্য যে মাধ্যমটা আছে তার পরবর্তী ধ্রুবকটা কত বার করতে বলেছি, চলো আমরা বার করি। আচ্ছা, বলার সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কটা লেখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে। এবার 0 মাধ্যমের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে Q1 Q2/r², সিজিএস পদ্ধতিতে, কারণ ডাইনে দিয়েছে। আর অন্য মাধ্যমের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে Q1 Q2/kr²। ঠিক আছে, যেখানে Kটা হচ্ছে মাধ্যমের পরবর্তী ধ্রুবক। তার মানে এখানে বলতে পারি Q1 Q2/r² মানে তো F0, তাহলে F0/k। তাহলে K সমান কত হবে? F0/f, তার মানে 9/4, তার মানে 2.25। ইজি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা দেখি পরের অঙ্ক। বলেছে যে একটা অন্তরিত পরিবাহী গোলকের ঠিক 2 সেন্টিমিটার নিচে
0.1 গ্রাম ভর বিশিষ্ট এবং 20 এসিও আধানের একটি পিত বল শূন্যে ভাসছে। গোলকটির আধান কত এবং তার প্রকৃতি কি জানতে চাইছে। কীরকম বলেছে আমি অঙ্কটা বুঝি, তারপর তোমরা নিজেরা করবে। মনে করো এরকম একটা গোলক আছে এবং গোলকের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার নিচে একটা ছোট পিত বল যার ওজন হচ্ছে 0.1 গ্রাম এবং যার আধান হচ্ছে, এর মধ্যে যে আধানটা আছে সেটা হচ্ছে -20 এসইউ এবং ভাসছে এই নিচের দিকে পড়ছে না। তাহলে এই এই যে গোলকটা আছে, গোলকটার আধান কত জানতে চাইছি। চলো আমরা করি। নিশ্চয়ই গোলকটার আধান পজিটিভ এবং এই গোলকটা নিশ্চয়ই এই পিত বলটা উপর দিকে টানছে। এই যে পিত বলটা আছে সে তার ওজনের জন্য নিচের দিকে পড়ে যাওয়া উচিত ছিল, তাই না? তার ওজন তো নিচের দিকে কাজ করছে এমজি, কিন্তু নিশ্চয়ই একে টানছে। তাহলে এই বলটা নিশ্চয়ই এমজির সঙ্গে সমান। এবার এই বলটা হচ্ছে তড়িৎ আকর্ষণ বল, তার মান কত? Q1 Q2/r²। তাহলে এফ এর মান হচ্ছে Q ইন্টু 20, মাইনাসটা নিলাম না, r² মানে হচ্ছে 2² ইকুয়াল টু এমটা বলেছে 0.1 আর জিটা বলেছে 980। সিজিএসে করছি, হয়ে গেল। তাহলে এটা 4 হলো, তাহলে 5Q ইকুয়াল টু 98। তাহলে Q ইকুয়াল টু 98/5, 5 একে 5, 5 9 45, 98/19.6 এত ইএসি। সিজিএসি করছি 19.6 ইএসি, ঠিক আছে? কারণ এখানে কি হচ্ছে যে এই গোলকটা ওই পিত বলটাকে আকর্ষণ করছে এবং সেই আকর্ষণ বলটা ওই গোলকটার পিত বলটার ওজনের সঙ্গে সমান, তাই জন্য পিত বলটা নিচে পড়ছে না, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো? তাহলে পিত বলটা তো অবশ্যই গোলকটার আধান, এই যে পিত বলটা আছে, পিত বলটা যেহেতু নেগেটিভ, গোলকটার আধান কিন্তু পজিটিভ হতে হবে। প্রকৃতিটা আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে প্রকৃতিটা অবশ্যই ধনাত্মক প্রকৃতি। নেক্সট দেখি, বলছি দুটি একই প্রকার সমান আধান বিশিষ্ট ক্ষুদ্র ধাতব গোলক, প্রত্যেকটির ওজন 3 গ্রাম, একটি বিন্দু থেকে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি সুতো দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলো। বিকর্ষণের জন্য গোলক দুটি পরস্পর থেকে 10 সেন্টিমিটার সরে গেল। গোলক দুটির আধান ও সুতোর টান কত জানতে চাইছি। কি দিয়েছে আগে অঙ্কটা বলি, তারপর তোমরা নিজেরা করবে। মনে করো এই একটা বিন্দু থেকে দুটো পিত বলকে ঝোলানো আছে, একই রকম 3 গ্রাম ভরটা বলেছে যে আমাদের 3 গ্রাম ভরের দুটো এরকম পিত বল এবং এদের মধ্যে চার্জ আছে, একই রকমের চার্জ আছে এবং চার্জ থাকা বলেও তারা বিকর্ষণ করছে এবং বিকর্ষণ করার ফলে তারা পরস্পর থেকে 10 সেন্টিমিটার সেপারেট হয়ে গেছে। যে সুতো দিয়ে ঝুলিয়েছি সেটার দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, এটাও 13 সেন্টিমিটার, এটাও 13 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে এই সুতোর টানটা কত এবং এই গোলক দুটোর মধ্যে কত করে আধান আছে জানতে চাইছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডাটা। তো চলো আমরা দেখি যে কী বল কাজ করছে। যেহেতু এরা 10 সেন্টিমিটার দূরে সেপারেট হওয়ার পর সাম্যাবস্থানে আছে, তাহলে এর উপর লব্ধি বল শূন্য হবে। কী বল কাজ করছে? একটা বল হচ্ছে এমজি, এইদিকে সুতোর টান হচ্ছে টি, আর এইদিকে একটা বিকর্ষণ বল কাজ করছে, এইকে বিকর্ষণ বল প্রয়োগ করছে, সেটার মান হচ্ছে এফ এবং সেটার মান কত হবে? এটার আধান যদি কিউ হয় এটার আধানও কিউ হবে এবং ডিস্টেন্স যদি 10 হয় তাহলে এটা হবে Q²/r², ঠিক আছে? বুঝে গেল? এবার আমরা কি করব, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, টিটাকে দুটো কম্পোনেন্টে ভাঙি। একটা হচ্ছে এই দিক বরাবর কম্পোনেন্ট, যদি এটা থিটা হয় এটা থিটা হবে একান্তর কোণ, তাহলে এই দিকের উপাংশ হবে টি কস থিটা আর এই দিকের কম্পোনেন্ট হবে টি সাইন থিটা। তাহলে আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে টি সাইন থিটাটা Q²/r² এর সঙ্গে সমান হবে, আরটা হচ্ছে এই ডিস্টেন্সটা, আর টি কস থিটাটা এমজির সঙ্গে সমান হবে। তাহলে যদি এই 1 নম্বরকে আমরা 2 নম্বর দিয়ে ডিভাইড করি, 1 নম্বরকে 2 নম্বর দিকে ডিভাইড করলে টিটা কেটে যাবে, সাইন থিটা/ট্যান থিটা আমার ট্যান থিটা হবে, তাহলে Q²/r² mg হবে। আমাকে কিউ এর মানটা জানতে চাইছে, তাহলে Q² r² mg ট্যান থিটা, তাহলে কিউ সমান কত হবে? r√ওভার mg ট্যান থিটা। চলো মানগুলো বসাই। আর এর মানটা কি? আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10
রুট ওভার এমটা কত, এমটা হচ্ছে 3 গ্রাম। জি এর মান সিজিএসে করছি 980। ট্যান থিটার মান কী করে হবে, দেখো এইখান থেকে এটা হচ্ছে 10, তাহলে এইটা হবে দেখো 5। এইটা কত হবে, এইটা দেখো এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে লম্ব যদি ধরি তাহলে এটা হবে রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, রুট ওভার 169 মাইনাস 25, তার রুট ওভার 144, তার মানে 12। তাহলে আমার এই সাইডটা হয়ে গেল 12। তাহলে ট্যান থিটার মান কত হবে, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটি যে থিটা এটা হচ্ছে 5টা হচ্ছে লম্ব, এটা লম্ব এটা ভূমি, তাহলে 5/12 হবে, তাহলে ইন্টু 5/12। কাটাকাটি করি, 3 4 12, 4 আর 980 কাটি 245 হবে। তাহলে 10 ইন্টু রুট ওভার এই 245 থেকে যদি 5 ধার নিই তাহলে 49 ইন্টু 25 হবে। দেখো এই 5 এখান থেকে যদি 5 বার করে নিই তাহলে 5 5 25 হবে, তাহলে 10 ইন্টু 7 ইন্টু 5 হবে। 49-এর রুট ওভার মানে 7, 25-এর রুট ওভার মানে 5, তাহলে 5 7 35, 350, তাহলে কিউ সমান বেরিয়ে গেল 350 ইএসি, অর্থাৎ প্রত্যেকটির আধান হবে 350 ইএসি করে। ঠিক আছে, এবার আমাকে টানটা জিজ্ঞেস করেছে, টানটা বার করে নিই। টানটা আমি এই ফর্মুলা থেকে বার করছি, যে কোনো এইটা বা এইটা যে কোনো একটা থেকে বার করতে পারি। টি সমান হচ্ছে mg বাই cos থিটা, এমটা হচ্ছে 3, জিটা হচ্ছে 980, cos থিটা আমরা এখান থেকে বার করতে পারবো, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ 12/13, তাহলে 12/13, 13টাকে উপরে নিয়ে গেলাম, তাহলে 3 4 12, 4 আর 980 কাটলাম 245, 245কে 13 দিয়ে গুণ করলাম, 5 3 65, 5 7 6, 4 3 52, 6 58 8, 7 5, তার 26 আর 5 3185 ডাইন ওয়াল কাজ করবে। বোঝা গেছে? চলো নেক্সট দেখি। নেক্সট বলছে 3টে আধান আছে এরকম, এখানে আছে পি, এখানে আছে কিউ, এখানে আছে আর। কত কি আছে, এটা হচ্ছে বলেছে 50 ইএসইউ, এটাকে বলেছে 250 ইএসইউ, সব প্লাস। ঠিক আছে, আর এটা বলেছে এইটা দিয়েছে মাইনাস 300 ইএসইউ। ঠিক আছে, প্লাস 50 প্লাস 250 আর মাইনাস 300। ঠিক আছে, এদের দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এইটা দিয়েছে 10 সেন্টিমিটার। আমাকে জিজ্ঞেস করেছে যে এই যে পি, এই যে আধানটা আছে এর উপর কত বল কাজ করবে বার করতে চাইছে। ঠিক আছে, পি এর উপর কত বল কাজ করবে সেটা বার করতে চাইছে। তাহলে পি আর কি করবে, পি কে টানবে, তাহলে আর এর জন্য পি এর উপর বল এইদিকে হবে, এটাকে আমরা এফ আর এর জন্য পি এর উপর বল এফ আর পি লিখলাম। কিউ কি করবে, পি কে ঠেলবে, বিকর্ষণ করবে, তাহলে এটা এফ, কিউ এর জন্য পি এইদিকে বরাবর হবে। তাহলে টোটাল বল, যেহেতু দুটো বলই একই দিকে কাজ করছে, তাহলে টোটাল বল যেটা হবে সেটা যোগ হয়ে যাবে, তাই তো? এবার আরপি এর মান কত, আরপি আর এর জন্য পি এর উপর বল, তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে 250 ইন্টু 300 বাই আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, প্লাস কিউ কত হবে, কিউ আর পিউর মধ্যে 50 ইন্টু 250 বাই 5 স্কোয়ার, 50 ইন্টু 250 বাই 5 স্কোয়ার, এটা তো 100 বেরোচ্ছে, তাহলে 3 বেরোলে এটা 750 হবে, প্লাস এটা কত হবে, এটা 25 কাটলাম 10 বেরোলো, এটা 500 হলো, তাহলে 7 5 12, 1250 ডাইন। ঠিক আছে, সিম্পল। চলো নেক্সট করি। এটা আমি তাড়াতাড়ি করছি, তোমাদের যদি দরকার হয় তাহলে একবার পজ করে দেখে নেবে যে কী করেছি না করেছি। চলো, বলেছে এরকম একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার করে। তো এটা নাম দিয়ে এ বি সি। এই বিন্দুতে আছে +3 ইএসইউ, বি বিন্দুতে আছে +4 ইএসইউ, আর সি বিন্দুতে আছে +5।
সি বলি যে সবচেয়ে বড় যে আধানটা আছে অর্থাৎ সি, এর উপর ক্রিয়াশীল বলের মান কত জানতে চাইছি। ঠিক আছে, তো চলো আমরা বার করি। এ সি কে বিকর্ষণ করবে, তাহলে এ এর জন্য সি এর উপর বল নিশ্চয়ই এই দিক বরাবর হবে, এফ এ এর জন্য সি এর উপর বল। ঠিক আছে, বি ও সি কে বিকর্ষণ করবে, তাহলে বি এর জন্য সি এর উপর বল এইদিকে হবে, বি এর জন্য সি এর উপর বল। এবং তাদের মাঝের অ্যাঙ্গেলটা কত, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। প্রথমত এফ এসিটা বার করি, Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে 3 ইন্টু 5, তাহলে 3 ইন্টু 5 বাই 10 স্কোয়ার, তাহলে 15 বাই 100, তাহলে 0.15 ডাইন। একইভাবে এফ বিসি বার করি, 4 ইন্টু 5 বাই 100, 4 ইন্টু 5 বাই 10 স্কোয়ার, তাহলে 20 বাই 100, তাহলে 0.2 ডাইন। তাহলে টোটাল বল কত হবে, এইখানে কিন্তু ভেক্টর যোগ করতে হবে, রুট ওভার 8 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই হচ্ছে ফর্মুলা, ভেক্টর যোগের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে 0.15 স্কোয়ার প্লাস 0.2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.15 ইন্টু 0.2 ইন্টু cos 60, মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, cos 60 এর মান হচ্ছে হাফ। আচ্ছা, একটা লাইনে আমি cos 60 লিখে দিলাম, পরের লাইনটাতে আমরা কাটবো। 0.15 মানে হচ্ছে 0.0225 প্লাস 0.2 স্কোয়ার মানে হচ্ছে 0.04 প্লাস cos 60 মানে হাফ, এখানে হাফ, এই টুটা কেটে যাবে, তাহলে 0.15 ইন্টু 2, তাহলে 0.03 হবে। ঠিক আছে, 15 দুগুণে 30, 3টে পর 0, তাহলে সব কটাকে যোগ করলে কত হবে, সব কটাকে যোগ করলে হবে 4 3 7 8 9, 0.0925। এইটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে আমাদের উত্তর আসবে 0.304 ডাইন। তাহলে যখনই আমাদের 3টে বা 4টে চার্জ দেবে তখনই কিন্তু আমাদেরকে এই ভেক্টর পদ্ধতিতে বলগুলোকে বার করতে হবে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন। নেক্সট প্রশ্ন দিয়েছে যে যদি একটা ইলেকট্রন আর একটা প্রোটন নিই, তাহলে তাদের মধ্যে যে তড়িৎ বল হবে এবং যেটা মহাকর্ষীয় বল হবে তাদের অনুপাত কত হবে, বা তাদেরকে তুলনা করো। যদি একটা ইলেকট্রন একটা প্রোটনকে নিই, যে দূরত্বেই রাখি না কেন, তাহলে তাদের মধ্যে তোমার তড়িৎ বল এবং মহাকর্ষীয় বল কত হবে সেটাকে তুলনা করতে বলেছে। ঠিক আছে, তো চলো আমরা তুলনা করি। প্রথমত কুলম্বীয় যে বলটা সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার হবে। কিউ স্কোয়ার না লিখে ই স্কোয়ার লিখি, যেখানে ইটা হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান কিন্তু একই হয়। ইলেকট্রনের যে আধান যা প্রোটনের আধানও তাই হয়, দুটো নিয়ে আধান সেম এবং সেটাকে ই দিয়ে লেখা হয়। তাহলে Q1 Q2 র জায়গায় আমরা ই ইন্টু ই লিখতে পারি, সেটা ই স্কোয়ার হয়ে গেল বাই 4πε0 আর স্কোয়ার। এটা আমরা এসআই করবো বলে 4πε0 লিখেছি। এবং মহাকর্ষীয় যে আকর্ষণ বল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল, এফ জি দিয়ে যদি লিখি, সেটা হচ্ছে জি এম ইলেকট্রন এম প্রোটন বাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি ভাগ করি কুলম্বীয় ফোর্সকে গ্র্যাভিটেশনাল ফোর্সে, তাহলে সেটা কি হবে, ই স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার ইন্টু, এটা উল্টে যাবে কারণ নিচে আছে, আর স্কোয়ার বাই জি এম ই এম পি। ঠিক আছে, এই আর স্কোয়ারটা কেটে গেল। এবার যদি মানগুলো বসাই, ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 তার স্কোয়ার। 4πε0 মানটা উপরে বসে 9 ইন্টু 10⁻9, ঠিক আছে, ডিভাইডেড বাই এই জি এর মানটা হচ্ছে জি এর মানটা হচ্ছে তোমার 6.67 ইন্টু 10⁻11। ঠিক আছে, ইলেকট্রনের ভর আমরা জানি 9.1 ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের ভরও আমরা জানি 1.67 ইন্টু 10⁻27 কেজি। ঠিক আছে, এগুলো দিয়ে দেবে।
ইলেকট্রনের ভরটা সাধারণত মনে থাকে, বাকিগুলোর মনে থাকে না। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্যালকুলেশন করার পর দেখব এটা বেরোবে 2.27 ইন্টু 10⁻39। অর্থাৎ কুলম্বীয় যে বলটা, সেটা গ্র্যাভিটেশনাল যে ফোর্স, কুলম্বীয় আকর্ষণ বল হবে এক্ষেত্রে, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তাহলে কুলম্বীয় আকর্ষণ বল মহাকর্ষীয় যে আকর্ষণ বল তার তুলনায় 2.27 ইন্টু 10⁻39 গুণ বড় ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে। ইলেকট্রন প্রোটন যেহেতু খুব হালকা পার্টিকেল, তাই জন্য তাদের মধ্যে যে বলটা কাজ করবে, কুলম্বীয় বল অনেক শক্তিশালী বল, গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক উইক ফোর্স, অনেক দুর্বল বল, কিন্তু সেই জায়গায় কুলম্বীয় বল কিন্তু অনেক স্ট্রং, গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে তো অনেক বেশি গুণ বটেই। ঠিক আছে, আমরা বেশিরভাগ অঙ্কই সিজিএসে করলাম, কারণ সিজিএসে ক্যালকুলেশনটা অনেক সুবিধা। এসআই যদি করতে বলে তাহলে সেটাও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। যেমন আমাদের যদি বলে যে 5 কুলম আর 10 কুলম, মনে করো এখানে 5 কুলম আর এখানে 10 কুলম, দুটো আধান বাতাসের বায়ু মাধ্যমে যদি 10 সেন্টিমিটার দূরে রাখা হয়, তাহলে তাদের মধ্যে বল কাজ কত বল কাজ করবে। সেক্ষেত্রে আমরা এসআই ব্যবহার করতে পারি। এসআই কী হবে, Q1 Q2 বাই 4πε0 r²। সিম্পল ফর্মুলা, Q1 এর মান হচ্ছে 5 কুলম, Q2 এর মান হচ্ছে 10, 4πε0 মানটা সবসময় ওপরে বসে, 9 ইন্টু 10⁹ ডিভাইড বাই আরটা হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে 0.1 মিটার এসআই করছি। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 5 9 45 ইন্টু 10⁻, এইটা অ্যাকচুয়ালি এইটার মানে হচ্ছে 10⁻², -2টা ওদিকে গেল, 2 আগে 3, 3 এ 9 12, 10⁻12 এত নিউটন বল কাজ করবে। চলো নেক্সট বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শুনবে। বলছে দুটি বিন্দু আধান আছে যার প্রত্যেকটি মান হচ্ছে 2 ESU করে। দুটি বিন্দু আধান আছে এখানে, এরও মান 2 ESU পজিটিভ এবং এরও মান হচ্ছে 2 ESU। বলছে এদের মাঝের দূরত্ব মনে করো 10 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। ঠিক আছে, বলছে এদের মাঝে কোথায় একটা বিন্দু আধানকে রাখলে সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে এবং সেই বিন্দু আধানটার মান কত। ঠিক আছে, এটা আমাদের জানতে চাইছে। সাম্যাবস্থায় থাকবে প্রত্যেকটা আধান, সেই আধানটা নয়, প্রত্যেকটা আধান। মনে করো কিউ আধানটাকে আমি এইখানটায় রাখলাম x দূরত্বে, তাহলে এর উপর ক্রিয়াশীল বল 0 হতে হবে। এটা যদি যদি সাম্যাবস্থায় থাকতে চায়, তাহলে এর উপর যা বল প্রয়োগ করবে এও ঠিক তাই বল প্রয়োগ করতে হবে, এবং উল্টো দিকে তো হবে, বুঝতেই পারছি, কারণ এই দুটোই সেম একই জাতীয় আধান। তাহলে কে কত বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে 2q/x²। কে কত বল কাজ করবে, সেটা হচ্ছে 2q/10 - x তার হোল স্কয়ার, কারণ এখান থেকে দূরত্বটা হচ্ছে 10 - x। তাহলে 2q কেটে গেল, দুদিকে যদি √ বার করি, যদি উঠিয়ে দিই, তাহলে x = 10 - x, তাহলে 2x = 10, তাহলে x = 5 সেন্টিমিটার। অর্থাৎ প্রথমে বুঝতে পারলাম যে এই আধানটা ঠিক মাঝখানে রাখতে হবে। ঠিক আছে, এটা বুঝতে পারলাম, কিন্তু মানটা কী করে বার করবো? দেখো আমাকে বলেছে সমগ্র ব্যবস্থাটাই সাম্যাবস্থায় আছে, তার মানে এর উপর বলটাও 0 হবে। এর উপর কে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে, আবার এও বল প্রয়োগ করছে। কত বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে 2 × 2/10² প্লাস কত বল প্রয়োগ করবে, 2 × q/5², কারণ ডিস্টেন্স এখন 5। এই টোটাল বলটা 0 হতে হবে যদি সাম্যাবস্থায় থাকতে চায়, তাই না? চলো তাহলে এটা কত হবে, 4/100, এটা সমান -2q/25। 4 100 কাটলাম, তাহলে 25 এলো, এই 25টা কেটে গেল। ঠিক আছে, তাহলে -2q সমান হচ্ছে 1, তাহলে q = -1/2 -0.5 ESU। ঠিক আছে, তাহলে যে আধানটা নিয়েছি সেই আধানটাকে মাঝখানে থাকতে হবে এবং তার মান হতে হবে এর যে আধানটা আছে তার 1/4। দেখো 1/4 বেরিয়েছে, এবং উল্টো বিপরীত প্রকৃতির। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে এই সাম্যটা সুস্থির না অস্থির, সেটা কী করে বুঝবো?
দেখো কি পেলাম, দেখো এখানে পেয়েছি 2SU, এখানে পেয়েছি 2SU, এবং ঠিক মাঝখানে আমাকে রাখতে হবে 0.5 ESU, এবং সেটাকে নেগেটিভ থাকতে হবে, তাহলে পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে। এই সাম্যটা কেমন বোঝার জন্য আমরা যে কোনো একটা আধানকে সামান্য একটুখানি ডিসপ্লেস করবো, সেখান থেকে সরাবো, দিয়ে দেখবো কি হচ্ছে। আমি যদি একে এই দিকে সামান্য একটু সরাই, তাহলে এর জন্য আকর্ষণ বলটা বেড়ে যাবে। এদের দুজনের মধ্যে আকর্ষণ বল হচ্ছে, আবার এদের দুজনের মধ্যেও আকর্ষণ বল হচ্ছে। যেহেতু দুটো আকর্ষণ বল সমান, তাই স্থির ছিল। কিন্তু যখনই আমি এটাকে এদিকে সরাবো, তখন এদের মধ্যে আকর্ষণ বল বেড়ে যাবে, আর এদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাবে। তার ফলে আধানটা কী করবে, এই দিকে যেতে শুরু করবে। তাহলে একে যদি সামান্য একটু এখানে নিয়ে আসি, তাহলে এই দিকে যেতে শুরু করবে। তাহলে এটা অস্থির সাম্য। সুস্থির সাম্য কখন হতো, যদি একটুখানি সরিয়ে নিয়ে আসার পর, ছেড়ে দেওয়ার পর সে যদি আবার আগের পজিশনে ফিরে যেত, তাহলে সেটা হচ্ছে সুস্থির সাম্য। কিন্তু যেহেতু একটুখানি টেনে নিয়ে এসে যখন ছেড়ে দিচ্ছি, সে আরও দূরে চলে যাচ্ছে, তাহলে এটা অস্থির সাম্য। ঠিক আছে, বোঝা গেছে? চলো আরেকটা লাস্ট অঙ্ক করি, দিয়ে আজকের মতন শেষ, এবং কুলম্বের সূত্র মোটামুটি শেষ। তো শেষের অঙ্কটি কি বলছে, শূন্যস্থানে রাখা দুটি ধাতব গোলকের মধ্যে আকর্ষণ বল হচ্ছে 0.144 নিউটন। বলছে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে 0.144 নিউটন। আকর্ষণ বল তার মানে নিশ্চয়ই বস্তু দুটো বিপরীত আধানে আহিত। এরকম একটা এরকম একটা যদি Q1 আধান হয়, আর একটা -Q2 আধান হবে, সমান বলে নাই, আকর্ষণ বল হচ্ছে, তাহলে Fটা হচ্ছে 0.144 নিউটন। বলেছে গোলক দুটিকে কিছুক্ষণের জন্য স্পর্শ করার পর একই দূরত্বে রাখলে, কিছুক্ষণ পর গোলক দুটিকে স্পর্শ করলাম, তারপর আবার তাদেরকে একই দূরত্বে নিয়ে এলাম, তাদের মধ্যে বিকর্ষণ বল হচ্ছে 0.081 নিউটন। তাহলে এটা প্রথমে F1 ছিল, এটা আকর্ষণ ছিল। দ্বিতীয় ক্ষেত্রে স্পর্শ করার পর যখন নিয়ে এলাম, তখন তাদের মধ্যে বল হলো 0.081 নিউটন। এটা বিকর্ষণ বল। ঠিক আছে, আমাদের জানতে চেয়েছে যে গোলক দুটির প্রাথমিক আধান কত ছিল। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে সেপারেশনটা বলে দিয়েছে। প্রথম ক্ষেত্রে সেপারেশনটা ছিল 0.5 মিটার। প্রথম ক্ষেত্রে এই সেপারেশনটা, আরটা হচ্ছে 0.5 মিটার। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা সলভ করি। তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে যে Q1 Q2 বাই 4πε0 r², এইটা হচ্ছে 0.144। ঠিক আছে, তাহলে Q1 Q2 কত হবে, 0.144 ইন্টু 4πε0 r²। তার মানে কত, 0.144 ইন্টু আর এর মান 0.5 মিটার, তার মানে 0.25 হয়ে গেল, স্কোয়ার করলে মিটারই আছে। আর 4πε0 মানটা নিচে বসে, 9 ইন্টু 10⁹। এটা করলে কত হবে, দশমিকটা তুললাম, দশমিকটা তুললাম, তাহলে আমাদের ওপরেই 10⁻⁻1 2 3 4 5 এলো। ঠিক আছে, 3 দিয়ে কাটলাম, 3 3 9, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 2 আর 4 4 6 24, ভুল করছি, 3 8 24 48 হলো। আবার 3 দিয়ে কাটলাম, 3 16 48। ঠিক আছে, 16 25 400, 16 25 400, 6 6 150, 0 আর থাকলো 15, 400। তাহলে কত হলো, ওপর হলো 400 ইন্টু 10⁻⁹, যদি ওপরে চলে যায় -14, তার মানে হয়ে গেল 4 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার। লেখা দরকার নেই। তাহলে Q1 Q2 বেরিয়ে গেল 4 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, এবার চেক করে নিই। 9 কে 9, 6 9 54, 16, 16 25 4 104, 400 হলো 10⁵। ঠিক আছে, Q1 Q2। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে যখনই আমরা টাচ করব, টোটাল চার্জটা দেখো Q1 - Q2। যখন টাচ করার পর সেপারেট করব, তখন এই চার্জটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হচ্ছে, এবং তাই জন্যই বিকর্ষণটা হচ্ছে, দুজনেই একই আধান পাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে
যে বলটা কাজ করবে সেটার মান হচ্ছে Q1 মাইনাস Q2 বাই 2 তার হোল স্কোয়ার। এটা প্রত্যেকের চার, তাহলে এইটা ইন্টু এইটা করলে এইটাই বেরোবে বাই 4 পাই এপসিলন 0 r স্কোয়ার। 4 পাই এপসিলন 0 r স্কোয়ার, আরটা সেই সেম আছে, এইটা সমান বলেছে 0.081। ঠিক আছে, তো চলো এটাকে একটুখানি আমরা ক্যালকুলেশন করি। তাহলে এটা কি পাচ্ছি, Q1 মাইনাস Q2 তার স্কোয়ার বাই 4, তার মানে এটা সমান কি হলো 0.081 ইন্টু 4 পাই এপসিলন 0 r স্কোয়ার। এইটা এদিকে চলে গেল আর এই 4টাও উপরে চলে যাবে, তার মানে অ্যাকচুয়ালি কি এলো 0.081 ইন্টু আর এর জায়গায় 0.5 স্কোয়ার, তার মানে 0.25 ইন্টু 4 বাই 9 ইন্টু 10⁹। এই দশমিকটা তুললাম, এই দশমিকটা তুললাম, দিয়ে 10⁻⁻, 1 2 3 4 5 নিয়ে গেলাম। ঠিক আছে, 9 9 81 কেটে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, 25 4 100, 100, তার মানে এটা 5টা থেকে 2টো কমে গেল, -3 থাকলো 12, তাহলে 9 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে Q1 Q2 কত হবে, তাহলে এখান থেকে Q1 মাইনাস Q2 সমান কত হবে, Q1 মাইনাস Q2 স্কোয়ার সমান এইটা পেয়েছি, তাহলে 3 ইন্টু 10⁻⁻6। চলো এবার দুটোকে সলভ করা, Q1 Q2 সমান এইটা আর Q1 মাইনাস Q2 সমান এইটা, তাহলে Q1 প্লাস Q2 সমান কত হবে, এটা হচ্ছে √, Q1 মাইনাস Q2 তার হোল স্কোয়ার প্লাস 4 Q1 Q2, এর ফর্মুলা a মাইনাস b এর ফর্মুলা। তাহলে √, Q1 মাইনাস Q2 মানে হচ্ছে 9 ইন্টু 10⁻⁻12 প্লাস 4 ইন্টু এইটা, তার মানে 16 ইন্টু 10⁻⁻12, 16 আর 9 25, তার √, করলে 5 ইন্টু 10⁻⁻12 পেয়ে গেল। এখন এইটার এটাকে সলভ করব, তাই না? তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কি কি পাবো, চলো এটা আমার হয়ে গেছে। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে Q2 কেটে যাবে, তাহলে 2Q1 সমান হবে 3 আর 5 8, 8 ইন্টু 10⁻⁻12, তাহলে Q1 সমান পেয়ে গেলাম 4 ইন্টু 10⁻12। কোথাও একটু ভুল হচ্ছে, এটা 10⁻6 হবে √, করার পর। ঠিক আছে, -12 বেরিয়েছে, 10⁻6 হবে, তাহলে 2 কি হবে, এটা 10⁻6, এটা হবে 10⁻6 এত কুলম। আর Q2 কত হবে, Q2 কত হবে, Q2 সমান হচ্ছে 5 ইন্টু 10⁻6 মাইনাস Q2 সমান Q1, ঠিক আছে, Q1টা এদিকে নিয়ে এলাম, তাহলে 4 ইন্টু 5 ইন্টু 10⁻6 মাইনাস 4 ইন্টু 10⁻6, মানে 1 ইন্টু 10⁻6 কুলম। এইটুকুই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার অবশ্যই এর মধ্যে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, প্রাথমিক আধান জানতে চাইছে, এবং প্রথমে তো ওরা কী করছিল, ওরা প্রথমে পরস্পরকে আকর্ষণ করছিল, তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস হবে। তাহলে অতএব বস্তু দুটির প্রাথমিক যে আধান সেটা একটা হবে 4 ইন্টু 10⁻6 কুলম, যদি এটাকে পজিটিভ বলি তাহলে সেকেন্ডটার আধান হবে তোমার -1 ইন্টু 10⁻6। ঠিক আছে, একটা পজিটিভ হলে নেগেটিভ। আশা করি কুলম্বের সূত্র তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে অঙ্কগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হবে।